নতুন রাজনৈতিক দল গঠন বা সরকার থেকে পদত্যাগের বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা জানান। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের ভিত্তি তৈরি করে দিতে চাই, যাতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন ফ্যাসিবাদ আর না ফিরে আসে। ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে সরকার কঠোর হবে, তবে আন্দোলন দমন করবে না বলেও জানান তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালে আহত এবং নিহত শহীদ পরিবারের সদস্য এবং অসুস্থ ও অসচ্ছল সংবাদকর্মীদের অনুদানের চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। শহীদের আকাঙ্ক্ষার দেশ গড়তে সরকারকে প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন শহীদ পরিবারের সদস্যরা। মনটা আজকে ভরে গেল যে আজকে সাংবাদিকদের জন্য, তাদের ভালোর জন্য, তাদের সন্তানের জন্য অনেক ভালো কিছু আপনারা উদ্যোগ নিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে বলে দাবি করেন তথ্য উপদেষ্টা। আপনারা সত্যটা প্রচার করুন। গণমাধ্যমের উপর এক ধরনের সামাজিক চাপ রয়েছে, কিন্তু সরকারের জায়গা থেকে কিন্তু গণমাধ্যমের উপর কোনো চাপ নেই। আমরা সকল ধরনের সমালোচনাকে স্বাগত জানাই। ফ্যাসিবাদের দোসর যারা এখনো আছে, তারা যদি ষড়যন্ত্রের চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু সরকার কঠোর হবে এবং আমরা কঠোর হচ্ছি। রাজনৈতিক দল এবং দেশের গণতান্ত্রিকামী মানুষের মধ্যে কোনো বিভেদ নেই বলেও মন্তব্য করেন তিনি। যে বর্তমান সময়ে যে রাজনৈতিক দলসমূহ যারা রয়েছে, তাদের সাথে ভিন্নমত থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের অনৈক্য তৈরি হয়নি। আমার দেশ, আমার জাতি, আমার জনগণ যদি সংকটে পড়ে, তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম কথা বলেন সম্প্রতি তার এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের গুঞ্জন নিয়ে। সরকার ছাড়া সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো, সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে জাপান সমর্থন করবে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি দেন তিনি। সাইদা শিনিচি জানান, বাংলাদেশের সাথে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখবে জাপান। একই সঙ্গে বাংলাদেশের পরিবর্তনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দেবে তার দেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ এখন জাপান সহ পূর্ব পশ্চিম উভয় দেশ এবং সার্ক ও আসিয়ান সদস্যদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সুযোগ খুঁজছে। জনগণকে দেয়া বিএনপির ওয়াদা বাস্তবায়নে বাধা এলে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 4 জেলায় 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা জানান তিনি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সমাজ ব্যবস্থা ও নির্বাচন ব্যবস্থাকে গড়ে তুলতে না পারলে কোনো সমস্যার সমাধান হবে না। এসএম আরিফের রিপোর্ট। 4 জেলায় 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের যে মৌলিক সমস্যা, দেশের যে মৌলিক সমস্যা, যে রাষ্ট্র মেরামত, সেই মেরামতের কারিগর আপনাদেরকে হতে হবে। মেরামতের মিস্ত্রি, টেকনিশিয়ান যেটাই বলেন না কেন, আপনাদেরকে সেটি হতে হবে এবং সেটির নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সমাজ ব্যবস্থা ও নির্বাচন ব্যবস্থাকে গড়ে তুলতে না পারলে কোনো সমস্যার সমাধান হবে না। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। জনগণকে দেয়া বিএনপির ওয়াদা বাস্তবায়নে বাধা এলে প্রতিরোধ করা হবে বলেও জানান তারেক রহমান। পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। এসএম আরিফ, মাই টিভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিজের বানানো নরক ফিরে পেতে আবারও ক্ষমতায় বসতে চায় শেখ হাসিনা। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিচার বিভাগ শক্ত হলে অনেকেই ইতোমধ্যে বিচারের আওতায় আসতে উল্লেখ করে তিনি বলেন, ঢিলে ঢালাভাবে সরকার পরিচালনার জন্যই এই অবস্থার সৃষ্টি হয়েছে। নরক তৈরি করেছিলেন শেখ হাসিনা, আবার রচনা করার জন্য উনি ক্ষমতা ফিরে পেতে চান। এই জন্য আমরা বলেছি যে দোসররা বিভিন্ন জায়গায় আছে এবং কারাগার থেকেও মনে করছেন অনেকে যে আমরা বোধহয় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আবার সেই রাজত্ব ফিরে পাবো। একটা ব্যক্তি বারবার এড়িয়ে গেছেন, বারবার সমস্ত আইনের হাত থেকে পার পেয়ে গেছেন। তিনি কারাগারে আছেন, এক হুজুরে আলা দরবেশ বাবাজি, উনি বলেন যে আমার 10,000 লোক নেমে পড়বে। তো এই সাহসটা পায় কি করে? সরকারের উচিত তাদের তৎপরতা দেখানোর জন্য ঢিলে ঢালা ভাবে সরকার পরিচালনা করার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটারদের আস্থা ফেরানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সভার আগে সফররত ইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল সিডার সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব ও মাইকেল লিডার। সচিব বলেন, ইইউ ভোটারদের ভেতরে আস্থা ফেরানোর বিষয়টি জানিয়েছেন। বিশেষ করে সচেতনতা, যোগাযোগ সিস্টেমকে আরও জোরদার করার বিষয়ে জোর দিয়েছেন। কমিটমেন্ট আছে ফর ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, এবং এটাই ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন যে এখন বাকিটুকু সময়ের ব্যাপার, যেন এই জিনিসটা হয়। আমরা ওনাদের কাছে আমাদের বিদেশে যারা আছেন, ডায়াসপোরা, যারা প্রবাসী ভোটার, তাদেরকে কি করে আমরা ভোট ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি সে বিষয়ে আমরা বলেছি যে তাদের জন্য পরামর্শ বা যদি কোনো মডেল থাকে আমাদের কাছে শেয়ার করতে। নির্বাচন কমিশনের নির্বাচনী আইন যত দ্রুত সংস্কার করা যাবে তত দ্রুতই নির্বাচন দেওয়া সম্ভব বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে রাজধানীর ইস্কাটনে বিস মিলনায়তনে আয়োজিত এক গণতান্ত্রিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। আয়োজিত সংলাপে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার দেশের মানুষের কাছে দৃশ্যমান কোনো অগ্রগতি বা ইতিবাচক পরিবর্তন তুলে ধরতে ব্যর্থ হয়েছে। এভাবে চলতে থাকলে ব্যর্থতার দায় নিয়ে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেন তারা। তাই দ্রুত একটি নির্বাচন দিয়ে রাজনৈতিক সংস্কারের কাছে ক্ষমতা হস্তান্তরের উপর জোর দেন বক্তারা। নির্বাচন সংক্রান্ত আইনগুলো যত অধ্যাদেশ আকারে জারি করে কার্যক্রম শুরু করা যায় ততই কিন্তু দ্রুত নির্বাচন হবে। তাই এই দ্রুত এবারে ঐক্যমত্য হওয়া জরুরি। তাই মনে করি আমাদের রাজনীতিবিদরা এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত এবারে ঐক্যমত্য বুঝবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে রংপুরে 172 জন আহত যোদ্ধাদের মাঝে 1,72,00,000 টাকা আর্থিক অনুদান প্রদান করেছে শহীদ স্মৃতি ফাউন্ডেশন। দুপুরে রংপুর শিল্পকলা অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধ এসব কথা বলেন। তিনি আরও বলেন, যাদের তালিকা জমা দেওয়া হয়নি জেলা প্রশাসনের মাধ্যমে অবগত করলে তাদেরকেও অনুদান দেওয়া হবে পরবর্তীতে। চেক বিতরণ অনুষ্ঠানে আহত পরিবারের সদস্যরা বলেন, জুলাই বিপ্লবকে যারা ভঙ্গ করতে চেয়েছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। আহতদের জন্য নতুনভাবে তাদের কাছে যাতে আর্থিক সহযোগিতা আমরা পৌঁছে দিতে পারি, সেজন্য আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ শিরোনামে আমরা প্রত্যেকটি জেলায় একটি করে প্রোগ্রাম করার চিন্তা করছি, যার মাধ্যমে প্রত্যেকটি জেলার যে আহত যোদ্ধা ভাইরা আছে তাদের কাছে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে আর্থিক সম্মাননাটি আছে সেটি পৌঁছে দেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেল গেটে তাকে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে। সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন। এর আগে মেহেরপুর জেলা কারাগার থেকে সকালে আসামি হিসেবে ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে নেওয়া হয়। মামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আবু সালেহ মোহাম্মদ নাসিম আসামিদের 7 দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালতে তাদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করে মেহেরপুর জেল গেটে জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন।
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তাবলিগ জামায়াতের শুরায়ে নিজামের অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারী তাবলিগের সাথীরা এবারের ইজতেমার প্রথম পর্বের আয়োজক। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেলোয়ার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। 16 ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার 58তম আয়োজন। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরপন্থী তবলিগের সাথীরা। প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন। যারা ইজতেমা ময়দানে এসেছেন তারা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন। আমরা ইনশাল্লাহ দিনের কথাবার্তা শিখবো, এটা তাই শোনাবো ইনশাল্লাহ। আমরা দিন শিখবো, দিনের পর আমল করব, আল্লাহকে আজি খুশি করবো, পরিবর্তন হয়ে কবরে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিন শিখবার জন্য পাঠাইছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় চলা, হ্যাঁ আল্লাহর হুকুম মানা, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। আমরা এখানে আসছি, বয়ান হবে ইনশাল্লাহ, বাড়ি যায় এটা আমল করব। এখানে মুরব্বীরা যে আদেশ দেয় ওই আদেশ অনুযায়ী ওখানে আমাদের মহল্লায় কাজবাজ করব। যারা আসে তারা কিছু না কিছু এখান থেকে নিয়ে যায়। এখানে আসছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমরা আসছি দিনের দাওয়াত, দিন থাকবে তো দুনিয়া থাকবে। এবারের ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ে নিজামের অধীনে 2 ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব 31 জানুয়ারি শুরু হয়ে 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে, আর দ্বিতীয় পর্ব শুরু হবে 3 ফেব্রুয়ারি। আগামী 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এটি শেষ হবে। প্রথম পর্বে অংশগ্রহণ করছে ঢাকার একাংশ সহ 41টি জেলার তাবলিগের সাথীরা। এদিকে তৃতীয় পর্ব শুরু হবে আগামী 14 ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। শেষ ধাপ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে 16 ফেব্রুয়ারি শেষ হবে। বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দানের চারদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরায় নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রায় 7,000-এর মতো আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। থাকবেন 10,000 স্বেচ্ছাসেবী। বিভিন্ন মেট্রো থেকে মোর দেন 7,000 পুলিশ অফিসার এসেছে। আমরা বিভিন্ন ইউনিট থেকেও পুলিশ অফিসার এনে আমরা এখানে ডিউটি সাজিয়েছি। আমাদের 16টি ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে আমরা বাইনোকুলারের মাধ্যমে আমরা ভিজুয়ালি দেখব, আমরা ফিজিক্যালি দেখব কোথাও কোনো ঝামেলা হচ্ছে কি না। আমরা সকল ব্যবস্থা রেখেছি। এরই মধ্যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ইজতেমা ময়দানের সামনের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করেছেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। 7 কলেজের সঙ্গে না থেকে সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ 7 দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কলেজের কিছু শিক্ষার্থী। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে কলেজটিতে মূল ফটকের সামনে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন ব্যানারে তারা অনশনে বসেছেন। গত 28 জানুয়ারি ঢাকার সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠনে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা। এই দাবি মানা না হলে আজ থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। সেই সঙ্গে মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে শাটডাউন তিতুমির কর্মসূচি পালনের ঘোষণাও দেন। চাঁদপুরের মতলবের উত্তরে মেঘনা নদীতে পানির দূষণের কারণে মাছ মরে ভেসে উঠছে। এতে করে নদীর তীর এলাকায় মরা মাছের দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। নদীর তীরে পচা মাছের দুর্গন্ধে নদী পাড়ের লোকজনের বেহাল দশা। গোসল সহ দৈনন্দিন কোনো কাজই করতে পারছেন না তারা। নদীতে ইলিশের পোনা সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা মরে যাচ্ছে। এতে করে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে নদীর পানি। প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। ঢাকা, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার নদীর পানি প্রবেশ করে থাকে চাঁদপুরের মতলবের নদীগুলোতে। শহরের বিভিন্ন কলকারখানার দূষিত বর্জ্য এবং ময়লা আবর্জনা নদীতে ফেলার কারণে পানির পিএইচ এবং অ্যামোনিয়া মাত্রার চেয়ে বেড়ে গেছে কয়েক গুণ। দ্রবীভূত অক্সিজেন প্রায় শূন্য হয়ে যাওয়ায় নদীতে থাকা বিভিন্ন জাতের মাছ, মাছের পোনা এবং জলজ প্রাণী মরে যাচ্ছে। মাছগুলো মরে ভেসে উঠছে এবং নদীর পাড়ে জমা হয়ে পচে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, যাতে করে বেহাল দশা এলাকাবাসীর। শহরের যেই নোংরা যেই জলগুলো ছিল ওইগুলা সব আমাদের নদীতে এসে পড়ছে। তো ওইগুলার কারণে আমাদের এই যেই ছোট ছোট মাছগুলা ওইগুলা সব আক্রান্ত হয়ে গেছে, সব মানে মরে আমাদের এই নদীতে বেশি মানে পাড়ে বেশি আসছে। মরা মাছের গন্ধ হয়
এখানে অনেক লোক গোসল করতে পারি না, আমরা এখানে অনেক লোক বসবাস করতে পারি না। 2-3 হাজার লোক আছে, আমরা মনে করেন খুবই সমস্যা হয়। সরকার যদি সহযোগিতা করে, আমাদের এই নদীর মধ্যে ফসা পানির যদি কোনো একটা সংস্কার করে, তো আমাদের জেলে খেয়ে বাঁচবো, আর নাইলে নিয়ে খেয়ে বয়ে থাকতে হবে। বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বিভিন্ন কলকারখানার দূষিত কেমিক্যালযুক্ত পানি মেঘনা নদীর তলদেশ দিয়ে আসায় ছোট বড় মাছ মরে ভেসে উঠছে। পচা মাছের দুর্গন্ধে নদীপাড়ের মানুষের জীবনমান দুর্বিষহ হয়ে পড়েছে বলে জানায় এই মৎস্য কর্মকর্তা। এখানে উপজেলা স্থানীয় বা উপজেলা নির্বাহী অফিসারকে মহোদয়কে জানানো হয়েছে, উনি জেলা প্রশাসককে জানিয়েছেন এবং আমাদের পরিবেশ অধিদপ্তর এই ব্যাপারে তারাও জেনেছে এবং তা ব্যবস্থা নেবে। কলকারখানার এইসব বর্জ্যের সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সঠিক নজরদারির কোনো বিকল্প নেই বলে মনে করেন এলাকাবাসী। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। অপেক্ষার আর মাত্র একদিন বাঙালি প্রাণের অমর একুশের বইমেলা, আর তাই বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী একুশের গ্রন্থমেলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শনিবার সকালে বাঙালি প্রাণের বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দিনরাত বিরতিহীন কাজের মধ্য দিয়ে প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে অমর একুশের বইমেলার স্টল নির্মাণ কার্যক্রম। বাংলা একাডেমির নিজস্ব চত্বর ছাড়াও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ পর্যন্ত এবারও ভিন্ন আঙ্গিকে বইমেলা সেজে উঠবে তার নিজস্ব পরিসরে। কাজটা আজকে শেষ করার কথা ছিল, এখন হবে কিনা হয়তো সম্ভবত কালকেও লাগতে পারে। দুর্দান্ত গতিতে কাজ চলতেছে আর কি। অপেক্ষার আর মাত্র একটি সূর্য উদয়, তাই বাঙালির প্রাণের অমর একুশের গ্রন্থমেলার প্রস্তুতি প্রায় শেষের পথে বলে জানান মেলার স্টল নির্মাতারা। আমাদের সবাই বলে গেছে কর্তৃপক্ষে বাংলা একাডেমির লোকজন, তাই আমরা আজকে কাজ শেষ করার জন্য অনেক প্রচেষ্টা করতেছি। বা এবারকার মহান একুশের বইমেলার পরিবেশ বিন্যাস নিয়ে বেশ আশাবাদী প্রকাশক ও স্টল মালিকরা। সবসময় তো আশা করি অনেক বেশি, আর মনে হয় এবার জনসমাবেশ বেশি হবে। 24 থেকে 25 একটু ডিফারেন্ট হবে, সবার একটা এক্সপেকটেশন হচ্ছে নতুন করে কোনো কিছু একটা হয়তো হবে। 2025-এর বইমেলা আমরা আশা করছি জনগণের স্বতঃস্ফূর্ততায় প্রাণবন্ত হবে। তবে মেলার সার্বিক পরিবেশ নিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক জানান, একুশের বইমেলা সাজানো হয়েছে 52 আর 24 জুলাইয়ের সাজসজ্জা ও ভাবাবেগ দিয়ে। মুক্তির বার্তার বাহক হিসেবে এবং একই সঙ্গে কথা বলা, যেটা 21শে ফেব্রুয়ারির একটা গুরুত্বপূর্ণ বিষয়, 24-এর গুরুত্বপূর্ণ বিষয়, সেটার একটা সামঞ্জস্যপূর্ণ একটা উপস্থাপন। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্য নিয়ে এবার সবচেয়ে বেশি নতুন প্রকাশনীর স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বইয়ের স্টল তৈরির এই টুংটাং আওয়াজের মধ্য দিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশের বইমেলার শুভযাত্রা। আর এর মাধ্যমে যে কোনো মূল্যে বাঙালির অহংকার একুশের বইমেলার অর্জন ধরে রাখতে হবে বলে মনে করছেন স্টল মালিক ও নির্মাণ শিল্পীরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।